নমস্কার, আমি শাওলি। শুরু করছি সঙ্গে শাওলি। আজকে আমি খাস আড্ডা দিতে বসেছি। দেখা যাক কার সঙ্গে আড্ডা দিতে বসেছি। তোমার সাথে আড্ডা দেওয়া মানে, যেটা একটু আগেই আমরা খুব হাসাহাসি করছিলাম, যে তোমাকে বলতে হবে না তুমি নেক্সট ডেট কবে দেবে, তুমি একসাথে কটা এপিসোড করবে। চিনু যেন উল্টো দিকে খুব রিল্যাক্স হয়ে বসে আছে, এক্স্যাক্টলি। কারণ এত ব্যস্ত স্কেডিউলের মধ্যে তুমি এক সময় ক্যামেরার সামনে সামলেছো, তুমি এক সময় স্টেজ সামলেছো, তারপরে রেডিও কনসোল, এফএম কনসোল সামলেছো, সঙ্গে এনজিসি ডিজনি হিস্ট্রি করেছো কখনো? এই রে, হ্যাঁ করেছি করেছো, করেছি। আচ্ছা। তো এগুলো করেছো মানে, এই যে একটা টাইম ম্যানেজমেন্ট, তোমার কখনো মনে হয় একটা এমবিএ কলেজ করবে? টু বি ভেরি অনেস্ট, না, কখনো মনে হয়নি। কারণ আমার ধারণা যে এটা অনেকদিন আগে শুরুয়াতটা হয়ে গেছিল। মানে ওই জবে থেকে বাবা মারা গেলেন আর কি, তখন আমার বয়স 16। তখন আমি বুঝে গেলাম যে আমার কাজটা আমার মতো করে কম্পার্টমেন্টালাইজ করে নিতে হবে। এবং সেই সময় থেকেই সেটা শুরু হয়ে গেল আর কি। এবং সেটা আস্তে আস্তে সিস্টেমে ঢুকে গেল। লোকেরা পরিভাষায় ওয়ার্কহলিক বলতে পারে, আমি বলি না, বিকজ আই লাভ মাই জব। আমার ভীষণ ভালো লাগে আমার কাজটা করতে। তো যে জিনিসটা ভালো লাগে, যেরকম আমার আমার খুব ইন্টারেস্টিং লাগে, কপিল দেব আমার ভীষণ পছন্দের ক্রিকেটার, কপিল পাজিরের ইন্টারভিউ দেখছিলাম। কপিল দেব বলেন যে এখনকার ক্রিকেটাররা বলে যে ইতনা गेम है, कैसे खेलूं, बड़ा टायर्ड हो जाता हूँ, ये होता है वो होता है। हम लोग तो कभी ऐसे नहीं बोलते, क्योंकि हम लोग तो बहुत अच्छा लगता है, हम लोग तो खेलने के लिए खेलते हैं। तो दैट इज वेरी इंपॉर्टेंट। इफ यू वांट टू डू समथिंग উইথ ইউর প্যাশন, আমার ধারণা সেখানে সময়টা কোনো সমস্যা না। 24 ঘন্টা অনেকটা সময়, 8 ঘন্টা ঘুমিয়েও বাকি 16 ঘন্টা পড়ে থাকে। ঠিক ঠিক, একদম। বুঝতেই পারছেন যে আমি কেন বললাম যে আজকে আমি খাস আড্ডা দিতে বসেছি। তো এই যে একটা নাম, মানে মানে কৌশিক, কৌশিক ভট্টাচার্য না ভট্টাচার্য, কিচ্ছু মাথায় থাকে না। কৌশিক মানে খাস কৌশিক, এবং আর কোনো খাস কৌশিক, প্রশান্ত, সুকান্ত কেউ এলো না। এমনকি খাস খবরও উঠে গেল, কিন্তু কৌশিক তার নামের আগে থেকে খাস অ্যাডজেক্টিভ সরাতে পারলো না। একদমই তাই। ভালো লাগে না? ডেফিনেটলি ভালো লাগে। দেখো, শানুদার বাংলোর নাম যদি আশিকি হয়, প্রথম ছবি হিট, তো সেরকম আমারও তো প্রথম পরিচিতি খাস খবর। আর তাছাড়া একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, টু বি ভেরি অনেস্ট। আমি জানি না আমাদের আগের জেনারেশন, মানে বাবা মায়ের জেনারেশন, তাদের কেন কৌশিক নামটা তো পছন্দ ছিল। কৌশিক, আমি যখন স্কুলে পড়তাম, অনেস্টলি আমি তোমাকে বলছি, আমাদের ক্লাসে 8টা কৌশিক ছিল। তার মধ্যে 2টো কৌশিক ভট্টাচার্য ছিল। মানে কৌশিক ভট্টাচার্য 1, 2 এভাবে আমাদেরকে ডিমার্কেশন করা হতো, আলাদা সেকশনে আমাদেরকে প্লেস করা হতো। তো সেই দিন থেকে আমি বুঝে গেছিলাম যে এই কৌশিক নামটা নিয়ে ভবিষ্যতে বিস্তর সমস্যা আছে। তবে তখন তো আমি জানতাম না যে আমি আদৌ এইসব জগতে আসবো। তো এই জগতে আসার পরে দেখলাম যে বিষয়টা খুব মুশকিল হচ্ছে। এই কৌশিক বলতে কখনো কৌশিক গাঙ্গুলির কাছে ফোন চলে যাচ্ছে। আমাকে কৌশিক দা অনেকবার বলেছেন যে এই তোর ফোন আমার কাছে আসে। কখনো কৌশিক চক্রবর্তীর কাছে চলে যাচ্ছে, কখনো কৌশিক সেনের কাছে চলে যাচ্ছে। এটা কেলেঙ্কারি কাণ্ড হচ্ছে। তো আমি দেখলাম কিছু একটা ডেফিনিট হতে হবে। তো যেহেতু খাস খবরটা আমার প্রথম শুরু, মানে প্রথম প্রেমের মতো হয় না আর কি, জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সেই জন্য নামের সঙ্গে দেখলাম একটা অ্যালিটারেশনও আছে, কে কে খাস কৌশিক, কোনো একটা ব্যাপার আছে আর কি, ক দিয়ে ব্যাপারটা। তো আমি সেই জন্য খাস কৌশিকটাকে জুড়ে নিলাম নামের সঙ্গে, এবং দেখলাম যে লোকে রিলেট করতেও শুরু করলেন, যেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই থেকে আস্তে আস্তে খাস কৌশিকই হয়ে গেল আর কি ব্যাপারটা। তো কথা মনে চলে আসছে না তোমাকে বলবো বলে, কারণ প্রথমত তোমার সঙ্গে যে বললাম সবসময় ডেট দেওয়া, ডেট নেওয়া, কত দিনের কটা এপিসোড, মানে অনেক দিনের শাওলির সঙ্গে অনেকদিন আমার ডেটিং চলে যাচ্ছে। আমাদের আড্ডাটা কিন্তু স্পেশাল আড্ডা, বুঝতেই পারছেন, মানে এস আর কে, মানে একদম এস আর কে মতো একটা আড্ডা হবে, এন্টারটেইনিং আড্ডা। তো আমাকে বললো যে এই যে মানে তুমি যখন শুরু করলে, আমার মনে আছে আমাকে পদ্মনা বোধহয় একবার বলেছিলেন যে এই তো কৌশিক যখন খবর পড়া শুরু করলো, ও তো একটা আউটস্ট্যান্ডিং, একটা অন্য রকম কাজ করলো। আমাকে কমলদার মানে কমলেশ্বরদার একটা সিনেমার ব্যাকে কথা বলছিলাম, তখন কথা বলছিলেন যে আমরা কেউ ভাবতে পারি না ওরকম টাই পরে এসে ওরকম করে এসে বসবে। এই যে একটা ব্র্যান্ড তৈরি করলে তুমি সেই সময়, সেই ব্র্যান্ডটা তোমাকে কেউ সাহায্য করেছিল যে তুই খবর পড়তে বসছিস, আকাশবাণী ছেড়ে দাও, দূরদর্শন থেকে একটু আলাদা অন্যভাবে বলবে। এবং যে প্রশ্নটা আমাকে মহুয়া আমাদের কন্টেন্টের বারবারও বলতে বলেছে যে একটা নিউজকে এরকম টিআরপির ওপরে নিয়ে যাওয়া, এটা ওর মাথায় এলো কি করে? আমি নিশ্চয়ই এরকম ষড়যন্ত্র করে করেছিল, বুঝলে, আমি জানবো। দেখো, আমার ছোটবেলাটা, আমার বেড়ে ওঠাটা যদি আমি ধরি, আমি এমনিতে প্রচন্ড লাজুক, প্রচন্ড ইন্ট্রোভার্ট,
প্রচন্ড একা থাকতে ভালোবাসা, বই নিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে ভালোবাসা একটা ছেলে। একদমই তাই। এই তুমি সত্যি কথা বলছো? আমি একদম সত্যি কথা বলছি। এই পেশাটা আমার জন্য যে কোনোদিন হতে পারে পেশা, আমি কোনোদিন ভাবিনি। মানে বিশ্বাস বাবা করো। কফির দিব্যি। হ্যাঁ, বাবা কফির দিব্যি, একদমই তাই। আমি আচ্ছা। সত্যি কোনোদিন ভাবিনি। আচ্ছা। আমি ভীষণ মুখচোরা লাজুক একটা ছেলে, কিন্তু লাজুক মুখচোরা মানে ওরকম নয় যে আমি Introvert। যেটুকু কথা বলতাম চমৎকার বলতাম, কিন্তু আমি কথা বেশি বলতে পছন্দই করতাম না। আমি বেসিক্যালি খুব লাজুক, খুব শাই স্বভাবের আর কি। আচ্ছা। তো কিন্তু একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে যে আমার বাবা যেহেতু মিশনারি স্কুলের মানে হস্টেলে ব্যাচেটুসে বড় হয়েছেন এবং বক্সিং খেলতেন এবং খুব স্মার্ট একজন মানুষ ছিলেন, ভয়ঙ্কর স্মার্ট। আমার মামারা আর কি, যারা সোকল্ড বাবার শ্যালকরা, তারা বাবাকে এরকম করে মানে আইডলের মতো দেখতো আর কি। আর আমার মা হচ্ছেন অসম্ভব সংস্কৃতি মনস্ক একজন মানুষ। আমার বাবার বাড়ির দিকে সবাই ইঞ্জিনিয়ার, কেমিস্ট্রি, ফিজিক্স, আর মামার বাড়ির দিকে সবাই হিস্ট্রি, কম্পারেটিভ, বাংলা, ইংরেজি ইত্যাদি ইত্যাদি। আর আমার উপর আমার মামার বাড়ির প্রভাব সাংঘাতিক। তো আমিও বেসিক্যালি কোথাও একটা ওইটাই আমার ভেতরে বেড়ে ওঠা। কিন্তু বাবার একটা বক্তব্য ছিল যে ছেলে তো সাঁতার শিখতে হবে, সাইকেল চালাতে জানতে হবে। এবং বাবা, আমার ধারণা পৃথিবীর খুব কম বাবাদের মধ্যে একজন যিনি আমাকে বলেছিলেন যে মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসবেন, মেরে আসবে, বাকিটাই বুঝে নেবো। মা তো শুনে মানে প্রায় হার্ট ফেল করে যাচ্ছে, দিদিমা বলছে ওকে পাঠাস না রে, এসব কি শেখাচ্ছে ওর বাবাকে ভগবান জানে। তো বাবা যেটা করেছিলেন সেটা হচ্ছে যে আমি স্কুলে ভর্তি হওয়ার আগে আমাকে সব পেয়েছির আসরে ভর্তি করেছিলেন। আমি ওই সব পেয়েছির আসর করতাম, ব্রতচারী করতাম। আর একটু বড় হওয়ার পরে আমাকে স্কাউটে ভর্তি করে দিলেন। আমি ক্লাস 5-এ 15 দিনের ক্যাম্পে কাশ্মীর চলে গেলাম। মানে এই জিনিসগুলো আমাকে একটা টিম গেমে খুব বিশ্বাসী করে তুলেছে ছোট থেকে। তো সেই কারণে যখন এরকম একটা ঘটনা ঘটলো, মানে খাস খবরের মতো একটা ঘটনা আমার জীবনে ঘটে গেল, যেটা আমি কখনো ভাবিনি, কিছুটা কাকতালীয় ভাবেই ঘটে গেল আর কি, তখন আমাদের একটা চমৎকার টিম ছিল। এবং সেই টিমে যে সমস্ত মানুষরা ছিলেন, সেটা দিব্যজ্যোতি বসু, সেটা সুদীপ্ত চ্যাটার্জি, সেটা রূপসার বাবা মানে রূপমের শ্বশুরমশাই, অভিজিৎ দা, মহান্তি দা, যারা ছিলেন তারা সব স্টলওয়ার্ডস মানুষ। এবং তখন যারা সব সাংবাদিকও ছিলেন, তারা এখন সব বিভিন্ন চ্যানেলের হেড, বিশ্বদা, বাবলাদা, বা আরো যারা যারা আছে আর কি, বিভিন্ন চ্যানেল তারা হেড করে, বা যারা বিভিন্ন নিউজ কাস্টার আছে আমাদের সঙ্গে যারা ছিল। তো সবাই মিলে একটা এত ভালো ইয়াং টিম, এত ভাইব্রেন্ট, এত এনার্জেটিক, এত জিল তাদের মধ্যে, যে সবাই মিলে একটা সময় পাল্টে দেওয়ার মতো একটা ঘটনা করবো বলে ঠিক করলাম। এবং প্রত্যেকে নিজেদের কাজটা এত ভালো করে করতে আরম্ভ করলো, এবং সবাই এতটা সময় আমরা কাটাতাম ওখানে, কনস্ট্যান্ট একটা প্রসেস। এবং আমার ধারণা সেইটা বোধহয় একটা ব্র্যান্ড লোকের মনে তৈরি করলো, অনেস্টিটা, ওই এফার্টটা। এবং সেটা সত্যিই তো সময়ের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকা ছিল, খুব স্মার্ট একটা প্রোডাকশন ছিল। এবং সেই জন্য খাস খবর একটা সময় ঘরে ঘরে পৌঁছে গেল। শুধু পৌঁছেই গেল না, মানে লোকে এক তো মহাভারতের মতো রাস্তাঘাট খালি হয়ে যেত, আর একটা লোকে ভয় দেখাতো, এই খাস খবর চলে আসবে। তো এইটা আমরা খুব এনজয় করতাম। আর আমি তো তখন, আমি যখন জয়েন করেছিলাম 3rd ইয়ারে পড়ি আমি তখন। তো না, তখন আমি কলেজে পাশ করিনি। পরে তো আমার খুব চমৎকার লাগতো আর কি গোটা প্রসেসটা। তুমি কি এর আগে কখনো শিখেছিলে? শেখার সেই অর্থে সুযোগ পাইনি আমি। কিন্তু ওই যে এইভাবে খবরটা পড়তে হবে, এইভাবে তুমি প্রেজেন্ট করবে, সেটা আমাদের ওই ট্রেনিং ফেজটা খুব ইন্টারেস্টিং ছিল। আমার জীবনেও এই খবরে যোগদান করাটা খুব রূপকথার গল্প নয়, কিন্তু একটা ইন্টারেস্টিং গল্প। সেটা হচ্ছে যে আমার এক বন্ধু ছিল, ওর নাম ঋতুপর্ণা, ওখানে আমেরিকা থাকে, ও জার্নালিস্ট ছিল একসময়। তো ঋতুপর্ণার আমি একটা ভয়েস ওভারের কাজের জন্য, কারণ তখন আমি আবৃত্তি করতাম ছোটবেলা থেকে, সেটা মামুনির কাছে, মায়ের কাছে শেখা, বা আরো বিভিন্ন মানুষজনের কাছে একলব্যের মতো শেখা। তো সেইটা করতে করতে স্টেজে গান গাওয়া, স্টেজ অ্যাঙ্কারিং করা, সেটা আমি ক্লাস 11 থেকে প্রফেশনালি করি। মানে আমি টাকা নিয়ে অ্যাঙ্কারিং করি আর কি। বলতো সেই জায়গাটা খুব পরিষ্কার, আমি স্টেজে উঠলে মাইক ধরলে খুব চমৎকার, আমার কোনো স্টেজ ফিয়ার নেই, কিন্তু নামলেই আমার যাবতীয় জড়তা, যাবতীয় লজ্জা আমার মধ্যে কাজ করে, এটা আজও করে। তো সেই সময় আমরা একটা ভয়েস ওভার করতে সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী এবং প্রতিদিনে ছিলেন তখন, তো ওনার কাছে গেছিলাম। তো তারপরে ঋতুর সঙ্গে আলাপ হয়েছিল, বন্ধুত্ব হয়ে গেছিল। তো একদিন হঠাৎ করে আমাকে ফোন করে বললো যে আনন্দবাজার একটা বিজ্ঞাপন দিয়েছে যে আপনি কি পশ্চিমবঙ্গের জনপ্রিয়তম মুখ হতে চান, যদি আপনি বিভিন্ন ভাষা আপনার দখল থাকে, যদি নিয়মিত কুইজ করেন ইত্যাদি ইত্যাদি হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বলে স্যার বুঝতে পারছি না কিসের জন্য, তো আমি ভেতর থেকে খবর পেয়েছি সম্ভবত নিউজ কাস্টার চাইছে। তো বলে চল অ্যাপ্লাই করে দিই। কিছুটা ওর জোরাজোরিতে আমি অ্যাপ্লাই করে দিলাম। তারপর সেটা ভুলেও গেছিলাম আমি, আমার সেটা মনেও ছিল না। তার প্রায় 4-5 মাস বাদে হঠাৎ করে একদিন ওকে ফোন করলো, করে বললো তোকে লাস্ট 10 দিন ফোনে পাচ্ছে না, আমাদের ফোন খারাপ, তখন তো ওই বাড়িতে ওই ফোন আর কি, কালো ফোন। তা আমি বললাম যে না, ফোনটা খারাপ হয়ে আছে। বলে আমাকে ওখান থেকে কল করেছে, তো আমি ভাবছি যে অমুক দিন যাবো, তোকেও নিশ্চয়ই করেছে। তা আমি বললাম না রে, আমার কোনো কল আসেনি, আমার ধারণা ওরা আমাকে এইভাবে অ্যাপ্লিকেশন থেকে আমাকে রিজেক্ট করে দিয়েছে। তা যা হয় আর কি, খুবই বন্ধু প্রীতিতে আমি বললাম যে তোর সঙ্গে আমি যাবো। তো সেইখানে আমি গেলাম, গিয়ে দেখলাম যে খুব সাংঘাতিক ভিড়, চারপাশে খুবই চমৎকার দেখতে শুনতে বলিয়ে কইয়ে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে। আমি তো খুব এনজয় করছি, কারণ আমার তো কোনো প্রেশার নেই, ও বেচারা টেনশন করছে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি।
ও বললো সেকেন্ড হাফে ওর ইন্টারভিউ, মানে এত লোক ইন্টারভিউতে এসছে এবং 3-4 দিন ধরে নাকি ইন্টারভিউ চলছে। আচ্ছা এবং ওই আমাদের ঠিক ঢাকুরিয়ার নিচে ওই সাউথ এন্ড পার্কে, মানে অভিজিৎ দাশগুপ্তর বাড়িতেই ইন্টারভিউটা হচ্ছে আর কি। আচ্ছা তা মাঝে মাঝে খিদে পেয়ে গেল, লাঞ্চ ব্রেক দিল, আমরা খেতে গেলাম। তো এবার খেতে যখন যাবো বলে মনস্থ করছি আর কি, এমন সময় দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে ওখানে, ছেলেটিকে আমি চিনি, ছেলেটি আমার আবৃত্তি শুনেছিল কোনো এক সময়। তা আমাকে দেখে বললো, আরে তুই এখানে, মানে ওই নাম লিস্ট দেখে দেখে ডাকছিল আর কি ভেতরে। তা আমাকে বললো যে কি রে তুই এখানে, তোর ইন্টারভিউ জানাম না, আমার ডাক, আমার নাম নেই। তো বলে এটা হতেই পারে না, তোর নাম নেই, আচ্ছা আমি এক কাজ করছি, আমি তোকে ঠিক ওই লাঞ্চ ব্রেকের আগে তোকে ডেকে নেবো, তুই ঢুকে পড়বি। তখন আমার টেনশনটা শুরু, এই রে আমি তো কোনো প্রিপেয়ার করে আসিনি, কি হবে। ভেতরে ঢুকেছে, একটা অন্ধকার ঘর, বেশ বড় ঘর, দূর থেকে দৈববাণীর মতো কিছু কণ্ঠস্বর ভেসে আসছে, আর প্যালপিটেশন আরও বাড়ছে। দূরে একটা টেবিল রাখা, একটা চেয়ার রাখা, উপর থেকে একটা আলো এসে পড়েছে, সামনে গুটি কয় কাগজ। তা আমাকে বললেন যে ওখানে গিয়ে তুমি বসে পড়ো। আমি তো গিয়ে বসে পড়লাম, আমাকে বললেন সামনে লেখা দেখতে পাচ্ছ, আমি পাচ্ছি, বললেন যে ওটা পড়ো। এবার এইটাতে আমার সমস্যা নেই, কারণ আমি 10 বছর আমার স্কুলে মনিটর ছিলাম, আমি কোনোদিন কারোর নাম বোর্ডে লিখিনি, কারণ আমি চিরকাল গল্প বলতাম। ওটাই আমার কাজ ছিল, যে গল্প শোনার জন্য সব বন্ধুরা চুপ করে থাকতো। তা আমি বললাম পড়াটা তো পৃথিবীর সহজতম কাজ, আমি তত্তর করে পড়ে ফেললাম। তো বললেন যে এটা কত দ্রুত পড়তে পারো, সেটাকে আমার খুব মজা লাগলো, আমি খুব দ্রুত পড়ে ফেললাম। বললেন এটা কত ধীরে পড়তে পারো, সেটাও পড়ে ফেললাম। তারপর বললেন যে আমি তোমাকে কিছু প্রশ্ন করাবো, আমি বেশ করুন। তখন আমি নিয়মিত কুইজ করি, লাকিলি সব কমন পড়ে গেল প্রশ্নগুলো। তা আমি খুব কনফিডেন্ট হয়ে গেলাম। আমাকে বললেন যে অমুক দিন দেখা করবে। তা আমি তো মানে পুরো গদগদ হয়ে পড়লাম। এবার বেরিয়ে এসে জানতে পারলাম যে ঋতুকে তখনও বলেনি, মানে ভেতরেই বলে দেয়নি যে ওকে ও ডেকেছে আর কি। এবার আমার মনে হচ্ছে এটা আমার খুব একটা গম্ভীর শোকের বিষাদের মুখ করা উচিত। আমিও খুব বিষাদগ্রস্ত মুখ করে বললাম, দেখ আমাকেও তো বলেনি, দেখা যাক নিশ্চয়ই বলবে। অবশ্য পরে ঋতুকে বলেছিল আর কি। তো ফাইনালি সেইখান থেকে শুরুয়াতটা হলো। তারপরে আমাদের একটা এক্সটেন্সিভ ট্রেনিং হয়েছিল, প্রায় 6 মাস। সব বিখ্যাত রিপোর্টার আসতেন, বিবিসি থেকে আরম্ভ করে অন্যান্য জায়গার ভয়েস ট্রেনাররা আসতেন, রেগুলার রেকর্ড করে আমরা নিজেরা অ্যাসেস করতাম। ইটস আ ভেরি সায়েন্টিফিক মেথড, এবং প্রবাবলি সেইটা কোথাও আমাদেরকে তৈরি করেছে। এখন তো তুমি যে দেখছো, এখন যে চারিদিকে এত নিউজ চ্যানেল, তখন তো আমরা হাতে গোনা 2-3টে রাত্রিবেলা একটু 9টার সময়, আর ওই দূরদর্শন আর এই 1-2 করে একটু একটু করে আসছে চ্যানেল। এখন তো নিউজ শুধুমাত্র টিভি চ্যানেল বা মানে বলা যেতে পারে আরো স্পেসিফিক্যালি শুধুমাত্র স্যাটেলাইট চ্যানেল নয়, এখন ওটিটি, ডিজিটাল, ইউটিউব, চারিদিকে সবাই মিডিয়া, সবাই খবর পড়ছে, সবাই সাংবাদিক, ঠিক সবাই শিল্পীর মতো। কেমন লাগে, কি মনে হয়? আর একটু ছাঁকনি দিয়ে ছেঁকে আসা, ছেঁকে খবর পড়া, মানে খবরের মতো একটা জিনিস। দেখো আমার খুব একটা অসুয়া নেই, খুবই সত্যি কথা বলতে কি, কারণ ভালো বাংলা বললে না না আমার সত্যি এই নিয়ে কোনো বক্তব্য নেই। কারণ আমার বক্তব্য হচ্ছে যে শুধু নিউজ কেন, যদি একটা সামগ্রিক পরিস্থিতি দেখি, তুমি সেটা সাহিত্যে দেখো, গানে দেখো, সিনেমায় দেখো, সব জায়গাতেই তো প্রচুর মানুষ এমন আছেন যাদের একটা রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে, যাদের একটা অর্থের সংস্থান হচ্ছে, এবং যারা কাজটা দিচ্ছেন দায়িত্বটা তো তাদের অনেক বেশি, তারা তো প্রিভিয়াস জেনারেশন। আমি এদের কেন দোষ দেবো? তারা কোথাও বলছেন কি যে তোমরা শিখে এসো? তারা কোথাও বলছেন কি যেটা না শিখলে তুমি কাজটা করতে পারবে না? তারা কোথাও বলছেন কি যে এই সুযোগটা পাওয়ার জন্য তোমাকে একটা ন্যূনতম পড়াশোনা করতে হবে? সেটা তো তারা বলছেন না। তো সুতরাং যারা সুযোগ পাচ্ছে, আমি কেন সেই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে দোষ দেবো? আমার তো বেশ ভালোই লাগে প্রাণবন্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে। হ্যাঁ, তাদের যদি আমরা আর একটু প্রফেশনালি ট্রেন করতে পারতাম, সেটা আমাদের দায়িত্ব। আমি এই দায়ভার আমার নিজের কাঁধে নিতে চাই, ওদের উপর দিতে চাই না। আর এই যে অজস্র ইউটিউব চ্যানেল নিজের নিজের চ্যানেল বানিয়ে করছে, এটাকে তুমি সাপোর্ট করছো? দেখো, সাপোর্ট করছি মানে এটা নিয়ে আমার মধ্যেও একটা মতদ্বৈততা আছে, আমার মধ্যে, আমার নিজের ভেতরে হয়তো একটা ডিভিশন আছে। তার একটা কারণ, আমি যে সময় বড় হয়ে উঠেছি সেই সময় আমরা জানতাম যে বড় পত্রপত্রিকায় লেখা বা একটা বই লেখা বা একটা বড় ম্যাগাজিনে, আজকে দেশ বা আনন্দবাজারের জন্য লেখা বা বর্তমানের জন্য লেখা, সেটা করতে গেলে তো খুবই শিক্ষিত মানুষ হতে হয়, সেই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করতে হয়, জ্ঞানগম্যী থাকতে হয় আর কি, গোদা বাংলায়। কিন্তু এই যে হঠাৎ করে একটা অবারিত দ্বার হয়ে গেল, আমি যাকে থাকে যা তা বলার একটা অধিকার আমার জন্মে গেল, কারণ আমার কাছে একটা ফ্রি মিডিয়াম রয়েছে। সেখানে আজকে একটা লোককে ট্রোল করা ভীষণ সহজ, কারোর সমালোচনা করা ভীষণ সহজ, কাউকে চারটি বাজে কথা বলা ভীষণ সহজ, এবং সেই পথগুলো খুলে দিল যে অসংখ্য মানুষ তাদের ফলো করতে শুরু করলো, লাইক করতে শুরু করলো। সুতরাং সেইটা এই সিস্টেমের দোষ, সেটা একটা প্রবলেম। বাট অন দ্য আদার হ্যান্ড, যে ছেলে মেয়েগুলোর চোখে স্বপ্ন ছিল, যারা টেলিভিশনে যেতে চেয়েছিল, যারা রেডিওতে আসতে চেয়েছিল, যারা স্টেজ করতে চেয়েছিল, যারা সিরিয়াল করতে চেয়েছিল, তারা পারেনি, তারা চাকরিও হয়তো পায়নি। কিন্তু এই যে একটা মাধ্যম তাদের কাছে একটা নতুন পথ খুলে দিল, তারা বাড়িতে বসে নিজের মতো টিম তৈরি করে নিজের মতো করে কাজ করছে। সব কাজ যে আমার পছন্দ হচ্ছে না এমন নয়, বা পছন্দ হচ্ছে এমন নয়, হয়তো কিছু পছন্দ হচ্ছে, কিছু হচ্ছে না, কিন্তু আরো অন্য লক্ষ লক্ষ মানুষের তো হচ্ছে। তাহলে তাদের 10 মিলিয়ন ফলোয়ার, 8 মিলিয়ন ফলোয়ার, 2 মিলিয়ন ফলোয়ার হচ্ছে কি করে? কেউ না কেউ তো দেখছে। আমার ধারণা একটা কারণ হতে পারে, সেটা হয়তো যে মানুষ কোথাও নিজের সঙ্গে রিলেট করতে পারছে।
আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা নরেন্দ্র মোদীকে অসংখ্য মানুষ সাপোর্ট তো করেন, যেমন তাদের বিরুদ্ধেও কথা বলেন, সাপোর্টও করেন। তার কারণ কোথাও এই যে একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠাটা, গ্রাসরুট লেভেল থেকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা ভুল কথা বললেন, সেটা নিয়ে ভয়ঙ্কর মিম হলো, ট্রোল হলো, কিন্তু এই যে ওই রকম পর্যায়ে একটা মানুষ পৌঁছেছেন যিনি আমারই মতো ভুল করেন। তো এই যে মানুষ কোথাও একটা যোগসূত্র তৈরি করছে। একজন চাওয়ালা ছিলেন, তিনি আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। পরন্তু আমি একটা সামান্য হয়েও অসামান্য হয়ে উঠতে পারি, এই কনফিডেন্সটা প্রবাবলি ওয়ার্ক করে, এবং সেটাই হয়তো এই ছেলে মেয়েগুলোকে সেই জায়গাটা করে দিয়েছে। ওরা খুব সাহস করে এগিয়ে আসছে। সেটা সবসময় হয়তো ভালো হচ্ছে না, সব কাজ কখনই ভালো না। খুব বেশি তৈরি হলে একটু বেনজল ঢুকবেই, কিন্তু হয়তো তার মধ্যে থেকেও 2 জন 4 জন 10 জন 100 জন বেরিয়ে আসবে যারা সত্যি সত্যি একবারে যুগান্তকারী, একটা অন্যরকম কিছু করবে। মানে দিন পাল্টাবে, আমি দিন বিশ্বাসী, বদল আমি চলছে। আমি খুব বিশ্বাসী। আর আমার খুব ভালো লাগে নতুন জেনারেশনের সঙ্গে কথা বলতে, ওদের মনোভাব জানতে, ওদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে, কারণ ওরা কিন্তু খুব গ্লোবাল, ওরা কিন্তু ওদের মতো। আমরা হয়তো খুব বলতে পারি যে খুব বাজে কথা বলছে, এই বানানটা জানে না, কেন কি বলছে বাংলায়, কেন কি আবার কি উঠিয়ে নাও বলছে, বা সক্ষতা বলছে, বা হয়তো খুব মানে সামান্য বানানো জানে না। ওদের তো দরকার নেই, ওরা তো হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে, সেখানে তো ইংরেজি হরফে ওরা বাংলা লেখে, কি যায় আসে, কিছু যায় আসে না। তাহলে কি বাংলা ভাষাটা টিকবে? মানে বাংলা ভাষার পাশে কাউকে দাঁড়াতে হয় না, 100 বার কিন্তু টিকবে। হ্যাঁ, কি করে টিকবে বলছো বলো? ভাষা একটা নদীর মতো, ভাষা কোথাও থেমে যেতে পারে না। প্রচুর শব্দ বাংলা ভাষায় ঢুকেছে, আবার বেরিয়েও গেছে। ঠিক সেরকম ভাবেই বাংলা তার নিজস্ব গতিপথ পাল্টাবে। ঠাস করে একটা চড় মারবো, আজ থেকে 20 বছর আগের কোনো খবরের কাগজে রিপোর্টার রিপোর্ট করতেন না, এখন তো তিনি অনায়াসে করেন। এখন যে শব্দগুলো ব্যবহার হয় বাংলা ভাষার রিপোর্টিংয়ে, আমরা সেই রিপোর্টিং এর কথা ভাবতেও পারি না। এবং সেটা খাস খবরও করেছিল, যেন আমি বলছি আজকে দাঁড়িয়ে যে ওই যে একটা প্রোটোটাইপ, যে খুব পাঞ্জাবি পরে, খুব গুরুগম্ভীর ভাবে, ইমোশনলেস হয়ে, এবং খুব একটা কঠিন শব্দ দিয়ে একটা সংবাদকে পরিবেশন করতে হবে, বিষয়টা সেরকম নয়। আমার পাশের বাড়িতে যদি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, একটা খুন হয়, আমি তো একটা মানুষ, আমার একটা রিঅ্যাকশন থাকবে না, আমার নৈর্ব্যক্তিক মুখ নিয়ে আমাকে সেটা বলতে হবে। তো সেইটা কোথাও, এবার সেটার হয়তো রকম ফের আছে, কিন্তু সেখানে তো আমাদের একটা বিগ নব ছিল, কতটা ঘোরাবো কতটা ঘোরাবো না। এখন না এই ঘোরানোটা এটা মানে চূড়ান্ত লেভেলে চলে যায়। তার কারণই যন্ত্রটা। সেই গত 10 বছরে আমরা যা পরিবর্তন দেখেছি, তার আগের অন্তত 30 বছরে আমি তা দেখিনি। তো এটা কিন্তু আমাদের লাইফ পাল্টে দিয়েছে, মানে আমাদের পরের জেনারেশনে বা আমাদের জেনারেশনের। আমরা সারাক্ষণ আমরা যে লোকে বলে না এখন লোকে বই পড়ে না, কেন যাবে? গুগলে তো সে পাচ্ছে, সে কষ্ট করে কেন লাইব্রেরি অব্দি যাবে? আমার বক্তব্য সেটা, এটা তাদের দোষ নয়, আমরাই তো তুলে দিয়েছি তাদের হাতে। কোভিডে বলেছি মোবাইল দেখে পড়াশোনা করো, মোবাইলে লেখাপড়া করো, সারাক্ষণ মোবাইল থেকে রেফারেন্স নাও। তাতে যে সবটা ঠিক নেই, অনেক কিছু ভুল আছে, এই ফিল্টারটা কে দেবে? সে দায় কার? এই যে তুমি বলছো যে বাংলা কন্টেন্ট এত কোনোদিন ঝামেলা হবে না, কিন্তু মানে কোনোদিন ফুরোবে না, বাংলা ভাষা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে অফারও করেছিলাম, কথা বলেছি তোমার সাথে, তুমি কখনো বাংলা বই মানে অডিও বুক পড়ার জন্য রাজি হওনি? আসলে সত্যি তো এটা একটা ইকোনমিক স্ট্রাকচার। মানে ধরো আমি যেমন বলছি তোমাকে, আমার এই সময় আমার বই পড়ার অভ্যেসটা ছোটবেলার মতো এখনো রয়ে গেছে। এখন তার সঙ্গে বাড়তি যোগ হয়েছে, বাড়তি যেটা হয়েছে সেটা হচ্ছে সিনেমা দেখাটা বেড়েছে পোস্ট কোভিড। এই অভ্যেসটা কোনো কালে ছিল না, এখন ভয়ঙ্কর বেড়েছে। সাংঘাতিক সিনেমা দেখি। ওয়েব সিরিজ দেখছো না? হলে না, সিরিজ দেখি না, আমি ওটিটিতে সিনেমা দেখি, এবং সেটা কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। আমি বাংলা, হিন্দি, কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি, আবার চাইনিজ, জাপানিজ, ফ্রেঞ্চ, সব ছবি দেখি আমি, মানে বিঞ্জ ওয়াচ যাকে বলে আর কি। তো আমার যেমন ওই লেখা পড়ার মধ্যে একটা পছন্দের ব্যাপার আছে। যেমন ধরো ইদানিংকালে আমার একজনের লেখা খুব ভালো লাগছে, কৌশিক মজুমদার, আমার নেমসেক, চমৎকার লিখছে কৌশিক, আমার খুব ভালো লাগছে লেখা পড়তে, এত ইনফরমেশন, কিন্তু সেটা যেন একটা এন্টারটেইনমেন্টের মতো করে আসে। আমার স্মরণজিতের লেখা খুব ভালো লাগে, প্রেমের গল্প লিখলেও একটা অদ্ভুত ভাবে লেখে আর কি। তা আমি সেটাই বলছি যে আমার ওই যে ধরনটা, এই যে পাল্টানোটা, এটা আমার বেশ ভালো লাগে। আর এইখানে কি সমস্যা হয় যে আমিও চন্দ্রিলের মতো কিছুটা বলতে চাই, যে আমরা না ওই কবে ঘি খেয়েছি এখনো সেই গন্ধ সুখে বাঁচতে চাই। আমরা এখনো আঁকড়ে আছি শরৎচন্দ্র, বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এবং তারপরেও সুনীল, শক্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যেক লেখা তো সমাজ থেকে উঠে আসে, সময়টাকে ডিপিক্ট করে, সেগুলো তো থাকবেই, ক্লাসিক, চিরকালীন, কোনোদিন বদলাবে না। কিন্তু এই সময়ের লেখা, এই সময়ের ভাবনা, সেগুলোও তো তুলে আনতে হবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তখন বক্স অফিস খুঁজি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যাদের জন্য পড়বো গল্পটা, তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো, সেটা আমার প্রশ্ন। কারণ যে 19-20, যে 22-24, যে 27-28, যাদের জন্য পড়বো, তারা তো ওইটার সঙ্গে সম্পৃক্তই নয়। আমার ধারণা যে মার্কেটটা একটু এক্সপ্যান্ড করুক,
আর একটু বাড়ো, এবং সব লেখকদের এবং সব তোমার আমার মতো পাঠকদের, যারা শুধু মনে মনে পড়ে না, যারা জোরে জোরেও পড়ে, সেই সমস্ত পাঠকদের একটা কমন প্ল্যাটফর্ম তৈরি হোক, যেখানে আমরা ভালো লেখক, মানে তারাও লেখা দেওয়ার জন্য উৎসাহী হবেন। যেমন তুমি আবৃত্তিকার, একজন কবি যদি তোমাকে কবিতাটা দিতে ইন্টারেস্টেড নয়, শাওলি আমার কবিতাটা পড়ুক আমি চাই, বা বলুক মঞ্চে আমি চাই, এইটা যতক্ষণ না হবে, এই দেওয়া নেওয়াটা, ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা তৈরি হবে না। আমরা মানুষের কাছে ওইভাবে পৌঁছতে পারবো না। আমাদের মনে হবে 10 দিন করলাম, 50 দিন করলাম, মাসের শেষে টাকার চেকটা এলো, কিন্তু কোথাও স্যাটিসফ্যাকশনটা আসবে না, যে যেটা পড়ছি সেটা অগণিত মানুষ বাহ বলছেন, একটা মুগ্ধতা বোধে আক্রান্ত হচ্ছেন, ওই যে পুরোনো দিনের বই হাতে নিয়ে বইয়ের গন্ধ নেওয়ার যে সুখ, সেটা শুনেও একটা শব্দ ছবি তৈরি হচ্ছে। সেটার জন্য তো অনেক বেশি বেশি করে অডিও কন্টেন্ট তৈরি হওয়া দরকার। অডিও কন্টেন্ট কি অতটা তৈরি হচ্ছে? তুমি নিজে করছো? প্রথম কথা, মানুষ তো এখন একটু দ্রুতগামী হয়ে গেছে, তো সেই জন্য মানুষের কাছে অতটা সময় কি আছে, স্পেশালি ইয়াং জেনারেশনের কাছে, জেনজির কাছে, জুমার্সদের কাছে, তাদের কাছে কিন্তু অডিওতে হ্যাঁ ফিরছে। এইটাই হচ্ছে মজা, যে ফিরতে তাদের হবেই, সবাইকে ফিরে আসতে হয়। তো সেই ফিরে আসাটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং অনেক অডিও কন্টেন্ট তৈরি না করে আমাদের ধরনের ফোকাসড অডিও কন্টেন্ট তৈরি করতে হবে, যে অডিও কন্টেন্টটা, দেখো টেলিভিশনে সিরিয়াল এত জনপ্রিয়, আমরা কেউ কখনো অডিওতে সিরিয়াল ট্রাই করিনি। আমি নাটকের কথা বলছি, আমি সিরিয়ালের কথা বলছি, সিরিয়ালের মতো যেটা পর্বে পর্বে আসবে, যার একটা অ্যাপয়েন্টমেন্ট লিস্টিং থাকবে, কিন্তু সেটার জন্য তোমার একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, এটা তুমি একা করতে পারবে না, তার জন্য তোমার একটা টিম দরকার, একটা প্রপার স্ক্রিপ্ট রাইটার, একাধিক স্ক্রিপ্ট রাইটার দরকার, একটা টাকার ইনভলভমেন্ট দরকার, অনেকগুলো ভালো আর্টিস্ট দরকার, সব মিলিয়ে। কারণ আমার বেড়ে ওঠা যে রেডিওটা শুনে, সেখানে আমি নাটক ও নির্দেশনা স্বরাজ বসু, সৌমিত্র বসু, কৌশিক ভদ্র, মানে এই সময়টা শুনে বড় হয়েছি আর কি। সেটা বরলিনের সংসারই হোক, বা শুক্রবার শনিবারের নাটকই হোক, বেসিস মনের মতো গান, মনে রাখার কথাই হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই সময় একটা অদ্ভুত টান ছিল, যে ওই পড়াশোনা শেষ করে গোটা পরিবারের এন্টারটেনমেন্ট ছিল না। এখন তো অনেক মোড রয়েছে, তার মানে এমন একটা কিছু যেটা তোমাকে শুরুতেই হুক করে রাখবে। আজকে যদি বাইরের ওটিটি, বাইরের পডকাস্ট এত লোকে শুনে দেখে, যদি আজকে গেম অফ থ্রোনস এত লোকে ইয়াং জেনারেশন দেখে, তাহলে মহাভারত কেন নয়? দ্যাটস মাই পয়েন্ট। কারণ আমরা সময়ের মতো করে সেটাকে ডেপিক্ট করতে পারিনি, আমরা সময়ের মতো করে সেটাকে সময়ানুসারী যুগোপযোগী করে তুলতে পারিনি, রিক্রিয়েট করে। ওইটা করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে একটু বদলাতে হবে, ওই আঁকড়ে থাকলে হবে না। তুমি কি এখন ডিজিটাল প্রেজেন্স ঠিক, মানে কিছুটা শুরুতে আমারও একটা মেন্টাল ব্লকেজ ছিল, যে ডিজিটাল মাটাল একটা বিজি ছিল আর কি। থ্যাঙ্কস টু মাই অফিস, মানে আমার এফএম, তারা যেহেতু একটি সর্বভারতীয় সংস্থা, ফলত তারা অনেক আগেই এটাকে ফিল করতে পেরেছিল, তারা কিছু পুশই করেছিল শুরুতে। তো করতে করতে আমার যেটা মনে হলো, যে কাজ করার জায়গা অনেক আছে। যেমন ধরো তুমি, আমি যখন দেখতে শুরু করলাম, আমি তার আগে একটু দেখতাম না এরকম, যখন দেখতে শুরু করলাম তখন দেখলাম যে ফুড ইজ আ ভেরি ইন্টারেস্টিং মিডিয়াম। প্রচুর লোক, আমাদের গড় বাঙালিদের খাবার মানে খেয়ে খাইয়েই গেল, তো প্রচুর ফুড ব্লগার আছে, তারা খুব ভালো, খুব চমৎকার, আমি তাদেরকে একদম, আমার কোনো সমালোচনা করার জায়গা নেই, তারা তাদের মতো। কিন্তু আমি দেখলাম যে তারা একটা জায়গায় যায়, খাবার খায়, খাবারটা ভালো কি খারাপ বলে, তার দামটা বলে, সেই মানুষটার সঙ্গে কথা বলে, ইত্যাদি ইত্যাদি করে, সবটাই প্রেজেন্টে। কিন্তু প্রত্যেক খাবারের একটা ভূগোল আছে, একটা ইতিহাস আছে, একটা খাবারের সঙ্গে জুড়ে থাকা একটা গল্প আছে। আমার সেই গল্পটা জানতে এবং জানাতে ইচ্ছে করে। সো আই ফাইন্ড মাই স্পেস। আমি আমার বাড়িতে বসেই পুরো রেকর্ডিংটা করি, যেখানে আমি একটা খাবারের সঙ্গে জুড়ে থাকা গল্পটা বলি, আমি খাবারের সঙ্গে জুড়ে থাকা তার ইতিহাসটা বলি, সেই খাবারের জার্নিটার কথা বলি, এবং আমি সেটা বলি যে একটা খাবার শুধু খাওয়া নয়, যেমন অ্যারোমাটা না গেলে খাবার বিস্বাদ লাগে, সেরকম গল্পটা না জানলে খাবারটার স্বাদ পুরো পাবেন না। বলতো সেইটা এনজয় করুন। এবং থ্যাঙ্কফুলি আমি এর মধ্যে আমি কেক নিয়ে একটা সিরিজ করেছি, তার আগে পাইস হোটেল নিয়ে একটা সিরিজ করেছি, সেগুলো খুবই ভালো রিচ হয়েছে, 8-10 লাখ রিচ হয়েছে এক একটা পোস্টে, এবং লোকজন এত উৎসাহ দিয়েছেন আমাকে। নাও আই গেট ইনটু ইট আর কি, এবার আমি এর মধ্যে আস্তে আস্তে মজাটা পেতে শুরু করছি। স্টোরি টেলিং কি এভাবেই করছো? একদম, এটাই তো স্টোরি টেলিং। এখানে এই স্টোরি টেলিং, এই যে তুমি তো আপাতত ঠিক আছে না হয়, মানে তুমি কি খুব খাদ্য রসিক, রসিক না খাদ্য রসিক? আমি খাদ্য রসিক। আমি আমার খাবার খেতে ভালো, খুব পরিমাণে বেশি খাই না, আমি খুব অল্প পরিমাণে খাই, কিন্তু নানা রকম। আমি কোনোদিন বাইরে বেড়াতে গিয়ে আমি খুঁজি না যে পোস্ত আর ডাল ভাত আছে কিনা। আই প্রেফার লোকাল ফুড। আমি যেখানে যাই, সেটা ভালো খারাপ যাই হোক না কেন, আমি সেই জায়গার খাবার খেতে পছন্দ করি, সেই ভাইবসটা ভীষণ রকম পাওয়া যায়। আর আমার ভীষণ কি বলবো, ভালোবাসার জায়গা, ভীষণ প্যাশনের জায়গা আমার এই শহরটা। আমার বড্ড ভালো লাগে আমার এই শহরটাকে। এই শহরের অলিতে গলিতে এত গল্প, এত ইতিহাস, এত মানুষ আছে না। তো এই শহরের গলিতে গলিতে যে কত খাবারের দোকান আছে, এবং খুব আশ্চর্যজনকভাবে কোনো দোকানের বয়স 75, কারোর বয়স 80, কারোর বয়স 100, কারোর বয়স 110, এত বছর ধরে একই ধরনের খাবার
অগণিত মানুষকে সার্ভ করে যাচ্ছেন তারা। কি অদ্ভুত, কি আশ্চর্য। তুমি কি এটা নিয়ে ফুড ব্লগ করতে চাইছো আমি নাকি অডিওতে বাড়িতে বসে? আমি ওই মানে আমি ব্লগের মতোই করি, কিন্তু আমি সেখানে যাই না, যাচ্ছ না? আমি যাই না, আমি শুধু ওই গল্পটা বলি, আমি সেই গল্পটা খুঁজি, তার জন্য যে পড়াশোনা, তার জন্য যে রিসার্চ, সেটা করতে আমার ভালো লাগে, আমি সেইটা করি। সেইটা করতে করতে আমি সেখানে খোঁজার চেষ্টা করি। আমি ওখানে গিয়ে বসে খাবারটা খেলাম, ওটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ ওই গলির মোড়ে ওই কাছে কে এসেছিলেন, কোন বিখ্যাত মানুষ, কবে শুরু হয়েছিল, তার শুরুর মধ্যে কোনো স্ট্রাগল আছে কিনা, বা সেখানে আর কার কার সংযোগ যোগাযোগ তৈরি হয়েছে কিনা, সেগুলো আমার জানতে এবং জানাতে ভালো লাগে। রেডিওতে এখন কেমন চলছে, মানে এফএম? আমি এমনিতে খুব ইতিবাচক মানুষ। আমি বিশ্বাস করি যে আমাকে খারাপ রাখার জন্য গোটা পৃথিবী তৈরি, আমি নিজেকে ভালো রাখার জন্য ভেতরের মানুষটা ইম্পর্টেন্ট। তো লোকে অনেক নেগেটিভ কথা বলতে পারে রেডিও নিয়ে, যে রেডিও এফএম অনেক, হ্যাঁ না 106.2টা বন্ধ হয়ে হ্যাঁ, যাওয়াটা একটু সেটা আমাদের সবার কাছেই একটা ধাক্কা। প্রত্যেকেরই খারাপ লেগেছে, কিন্তু তো সেটাই বলছি যে অনেকে বলতে পারেন যে বাংলা চলছে। আমার সত্যিই তো চলছে। আমার সাথে সকাল 7টা থেকে 8টা আমি রবীন্দ্রনাথের গান বাজাই, আমি 8টা থেকে 9টা আধুনিক বাংলা গান বাজাই, যেখানে পুরোনো দিনের গান হয়। আমার 9টা থেকে 10টা হিন্দি গান থাকে, সেটা ইদানিংকালে শুরু হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনুপম রায়ের গানও থাকে, তার সঙ্গে হয়তো এই সময়কার গানও থাকে, ব্যান্ডের গানও থাকে। তো চলছে না এমনটা না, লোকে তো শুনছে, আমার শো 1 নম্বর, সবই ঠিক আছে, নিশ্চয়ই লোকে শুনছে, তা না হলে চলছে কি করে? রেডিও ইজ নট এট অল ডাইং, একেবারেই ওরকম জায়গায় ওরকম ভাবার কোনো কারণ নেই। সময়ের সঙ্গে সঙ্গে সবই পাল্টায়, আমরা বদলটাকে অ্যাকসেপ্ট করতে আমাদের একটু প্রবলেম হয়, যে আমরা হয়তো সেই পরিবর্তনটাকে রেডিওতে কি নিতে বদল পারি না। এসেছে? রেডিওতে বদল এসেছে, রেডিও অনেক বেশি স্মার্টার হওয়ার চেষ্টা করছে। আচ্ছা, রেডিও আমরা তুমি কি আকাশবাণীর তুলনায় বলছো না এফএম? না সামগ্রিক আকাশবাণীও বদলেছে। আকাশবাণীরও একটা বয়সের ব্যারিয়ার করে দিয়েছে, এই বেশি বয়সের লোকেরা আর প্রেজেন্টার হতে পারবেন না, মানে আমাদের সমসাময়িক যারা দাদা বন্ধু বান্ধব যারা, তারা কাজ করতে পারছেন না, হঠাৎ করে কাজ চলে গেছে অনেকের, বা তারাও বলছেন যে এফএম এর মতো তোমরাও একটা খুব স্মার্ট হয়ে ওঠো, এরকম হয়ে ওঠো। এই স্মার্টনেসটা তো বাহ্যিক, এই স্মার্টনেসটা তো একটা ওই কন্টেন্ট আর ফর্মের মতো, ফর্মটা স্মার্ট হতে পারে, কিন্তু কন্টেন্টটা তো কন্টেন্টই, কন্টেন্ট ইজ দ্য কিং। তোমরা তো সেটা তো কন্টেন্টই হতে হবে, সেটা অন্য কিছু দিয়ে হবে না আর কি। তুমি তো মাংস আর চাল ছাড়া বিরিয়ানি রান্না করতে পারবে না, তুমি তো আর ওলকপি দিয়ে কিংবা কচু দিয়ে বিরিয়ানি হবে না, ফর্মটা হতেই পারে। তো সেইটা আর আমরা কোথাও বোধহয় ওই সারাক্ষণ কিছু কর্পোরেট জার্গনের মধ্যে পড়ে গেছি। আমাদের টার্গেট গ্রুপ কে, আমাদের লিসনারশিপ কি বলছে, আমাদের টিএসএল কত, আমাদের কিউম কত, এই প্ল্যানিংটা, এটা খুব মুশকিল। অথচ যে কোনো রিসার্চে এটা উঠে আসে যে রেডিও ইজ ভেরি ওয়ান টু ওয়ান, রেডিও ইজ ভেরি পার্সোনাল, রেডিও ইজ ভেরি নস্টালজিয়া। প্রত্যেকের কাছে একটা মোবাইল ফোন আছে, আইপড আছে, মিউজিক সিস্টেম আছে, আমি তো সেই গানগুলো নিজের পছন্দ মতো শুনতে পারি। তাহলে একজন অ্যাঙ্কারের, একজন প্রেজেন্টারের গুরুত্ব কি? তিনি ওই গানটা নতুন করে শুনতে শেখান, সেটাই তার কাজ। তোমার মনে হবে যে এই মুহূর্তে আমার ওই গানটাই শুনতে বড্ড ইচ্ছে করছিল, বা ওই মুডটা বুঝে, ওই সেটা প্রকৃতি হতে পারে, সেটা তোমার মনের অবস্থা হতে পারে, সেটাই একটা প্রেজেন্টারের কাজ। তো সেইটার জন্যই তো সে আলাদা, সেটার জন্যই তো তার শোয়ের কাছে বারবার মানুষ ফিরে ফিরে আসে। তো সেইটা খুব জরুরি। এবার ধরো কোনো একটি নতুন ছেলে বা মেয়ের কথা বলছি আমি, সে হয়তো আজকে 90-এর দশকের গান শোনেইনি, সে ওই 90-এর নস্টালজিয়াটা জানেই না, সে কুমার শানু, অভিজিৎ, উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক সে শোনেনি, তার দোষ নয়। সে কি করে ফিল করবে যে ওই সময় কেমন ছিল চারপাশটা? গত 10 বছরে তো অনেক বদলে গেছে। তো সেইটা আমার ধারণা যে ওই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়াটা জরুরি। ওই গান ভালোবাসা, ওই সময়টাকে ভালোবাসা, মানুষের মনটা বোঝা, মানুষের সঙ্গে আরো বেশি ইন্টারঅ্যাক্ট করা, কারণ এখন তো ইন্টারাকশনও কমে গেছে, সবাই সারাক্ষণ বাড়িতে বসে নয় গেম খেলছে, নয় কিছু করছে, তো আরো বেশি ওই মানে হিউম্যান টাচটা দরকার। কিন্তু তুমি তো এফএম বলো বা ধরো মঞ্চে যখন অ্যাঙ্কারিং এ যাও, তুমি তো এই হিউম্যান টাচটা পাও কনস্ট্যান্ট। কি দেখছো উল্টো দিকটা কি একটু ঠিক আছে বদলেছে তো সব ক্ষেত্রে, যেটুকু সময়ের সঙ্গে বদল সেটুকুই হয়েছে, সেটা আমাদের আগের জেনারেশনও সেই বদলটা দেখেছেন, আমরাও দেখছি, আমাদের পরের জেনারেশনও দেখবেন। তবে আমি ওই মতে বিশ্বাস করি না যে আমাদের সময় যা ছিল সব ভালো ছিল, আর এই সময় এই সময়টায় যা হচ্ছে তা একেবারেই হচ্ছে না। বরঞ্চ আমার তো মনে হয় যে এখনকার জেনারেশন অন্য অনেক জায়গায় আমাদের থেকে অনেক এগিয়ে। কারণ ধরো তারা একটা হয়তো অনেকে একটা ইনস্টিটিউটের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, বা তাদের কাছে আজকে এক্সপোজার আছে, যারা চাইলে আজকে একটা ল্যাটিন আমেরিকান রেডিওয়ে কি হচ্ছে, অস্ট্রেলিয়ান রেডিওয়ে কি হচ্ছে, আমি রেডিও পার্সপেক্টিভ যদি বলি, বা ইভেন অ্যাঙ্কারিং এর ক্ষেত্রেও তারা সেগুলো দেখতে পারে, জানতে পারে প্যাটার্নগুলো। আজকে স্ট্যান্ড আপ কমেডির এত রকম ভ্যারাইটি রয়েছে, সেগুলো তারা দেখতে পাচ্ছে। নতুন নতুন ক্যারিয়ার এভিনিউজ যেমন তৈরি হচ্ছে, তেমনি এই ভালো জিনিস দেখতে দেখতে, শুনতে শুনতে, কিশোর কুমার থেকে কুমার শানু থেকে বাবুল সুপ্রিয় থেকে অরিজিৎ সিং,
এই যাত্রাটাও তৈরি হতে থাকে। তুমি এখনো একটা টিভি মিডিয়ামে আছো, ইলেকট্রনিক মিডিয়া, এফএম এ, রেডিওতে আছো, মঞ্চে আছো, আবার স্টুডিওতেও আছো ব্যাকে। এই যে চারটে, অবশ্য হ্যাঁ রেডিওতে থাকলে তো ব্যাকে থাকবি, কিন্তু এই যে প্রত্যেকটা জায়গায় এমন কাউকে পেলে যে যে মনের মতো যে হ্যাঁ এরা বেশ ভালো করছে, এদের কাছ থেকে নতুন এটা শেখা যায়, কেউ কি চোখে পড়লো বেশ উল্লেখযোগ্য আমার তো কোনো নাম? দেখো আলাদা করে উল্লেখযোগ্য বলবো না আমি। যেমন ধরো আমাকে যদি বলো যে আমার ভালো লাগার মানুষজন, আমি যদি রেডিওর কথা বলি, আমার যেমন দেবাশিস বসুকেও চমৎকার লাগতো। আমার কিন্তু আমাদেরও সিনিয়র, হ্যাঁ সেটাই বলছি, আমি সিনিয়রদের কথা বলছি। হ্যাঁ। দেবাশিস বসুকেও চমৎকার লাগতো, সতীনাথ দাকেও চমৎকার লাগতো। আবার আমাদের প্রজন্মে এসে ধরো আজকে মীরকেও চমৎকার লাগে, খুবই ভালো লাগে। আবার ধরো প্রবীণকেও খুব ভালো লাগে, বিনীতকেও খুব ভালো লাগে। আবার আমাদের বিনীত প্রবীণ এরা মোটামুটি সব আমাদের, হ্যাঁ আমি ওই বলছি, আমরা আগের জেনারেশনেও ভালো লাগার লোক আছে, আমাদের জেনারেশনেও ভালো লাগার লোক আছে, আমাদের পরের জেনারেশন, আমার ধরো মানালিদের সময় এসে তারাও খুব চমৎকার কাজ করছে, বা এই দীপ যারা বা আমাদের সঙ্গে যারা ভয়েসের সঙ্গে আলাপ এখন তো আকাশবাণী করছো, আমার তো আমি প্রতিমত ওদের কাছেও শিখি, যেন আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে কথা বলতে, যে ওদের মতো করে আমি ওদের সময়টাকে বোঝার চেষ্টা করি। ফলত এরকম অনেকে আছে যারা কিন্তু খুব ভালো কাজ করছে। হ্যাঁ তাদের প্যাটার্নটা হয়তো আজ ধরো অগ্নি রয়েছে আজকে, বা নীলাঞ্জন ছিল অনেকদিন, নীলাঞ্জন তো এখন রেডিওতে আর কাজ এখন করে এত না। মিডিয়াতে না কোনো একটা পার্টিকুলার একটা বা দুটো মুখ উঠে আসছে না, মুখের সারি হয়ে যাচ্ছে। তো এই যে একজন করে স্টার তৈরি হয়, তোমার মনে হয় না অডিও ইন্ডাস্ট্রি খুব স্টার দরকার? স্টার এটা আমি বিশ্বাস কিন্তু করি, নেই। এটা আমিও বিশ্বাস এটা করি। কেন হচ্ছে না? মানে কি হচ্ছে, অডিও কি গ্ল্যামারের দিক থেকে ভিডিওর মানে ভিজুয়ালের সাথে পাল্লা দিতে গিয়ে একটু পিছিয়ে পড়ে যাচ্ছে? আমি একটা অন্য উদাহরণ দিই তোমাকে। ধরো আমাদের এখানে যখন আমাদের বেড়ে ওঠার সময় তো ব্যান্ড মুভমেন্টটা তৈরি হয়েছিল, এবং তুমি যদি হিসেব করে দেখো হয়তো চন্দ্রবিন্দু, ক্যাকটাস বা লক্ষ্মী ছাড়া বা অন্যান্য ব্যান্ড, তারা হয়তো সেই অর্থে পুরনো ব্যান্ড। সেই তুলনায় ফসিলস হয়তো অপেক্ষাকৃত নবীন ব্যান্ড এই ব্যান্ডগুলোর তুলনায়। কিন্তু এই যে রূপম কাল্ট হয়ে গেছে, মুখ তৈরি একটা করেছে, মুখ নিজের তৈরি একটা করেছে, আইডেন্টিটি বানিয়েছে, সেটার একদম। জন্য কিন্তু ওকে সচেতনভাবে অনেকটা প্রয়াস সাংঘাতিক দিতে হয়েছে, pressure নিতে হয়েছে, এবং একদম। ও একা হাতে সেই চেষ্টাটা করেছে। তার মানে কি আমার সিধুদার গান ভালো লাগে না, বা সমুদার চাটুদার গান ভালো লাগে না, বা আজকে অন্যদের গান ভালো লাগে, ইকুয়ালি ভালো লাগে। কিন্তু এই যে স্টার সবাই হয় না। কিন্তু তারপরেও যে ধরো তুমি যেহেতু গানের কথা বললে, বলছি পৃথিবী, ঈশান, এত এক্স্যাক্টলি কিছু ওরা করছে, তিমিরদের যে ব্যান্ডটা, এরকম, কিন্তু তারপর স্টার দাম না একটা অন্য ব্যাপার। ওইটা ব্যাপার। তুমি ওই যে বললাম, তুমি ভালো, তুমি নওয়াজুদ্দিন সিদ্দিকী, নাসিরুদ্দিন শাহ হবে, নাকি তুমি শাহরুখ খান, সালমান খান হবে? লোকে বলতে পারে সালমান খান তো খুব খারাপ অভিনয় করে, কিন্তু ভাই শো এলে তো লোকে পাগলের মতো গিয়ে গুরু 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 বলে মালাটা দেয়, তো দ্যাট ইজ স্টারডম। তো সেইটা আমি বলছি যে তুমি দেবজিৎও হতে পারো, আবার তুমি রজতাভ দত্তও হতে পারো, তাতে কিছু যায় আসে না। তুমি কি হতে চাও, তোমার পোটেনশিয়াল কি। আমাদের বাংলার ক্ষেত্রে কি সব ক্ষেত্রে অডিও ভিজুয়াল সব নিয়ে কি স্টারডামটা একটু ল্যাক করছে? বানাতে তো ল্যাক করছে, মানে সমস্যাটা কি, নাকি ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে? আমার মনে হয় না ল্যাঙ্গুয়েজ ইজ আ রিজন। একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে মানসিকতার একটা পরিবর্তন সামগ্রিকভাবে তৈরি হয়েছে। এই যে বললাম যে আমার হাতে একটা একটা বাচ্চা ছেলের হাতে একটা পেন দিলে সে লিখবে না সেটা ছুঁড়ে কাউকে মারবে, সেটা কেউ জানে না, আনপ্রেডিক্টেবল। এখানেও তাই। আমি যখনই বুঝে গেলাম যে আজকে ধরো কেউ একটা ভালো গান গাইলো, আমি লিখলাম দাদা তোমার গান শুনে আমার খুব ভালো লেগেছে, লোকে আমার কমেন্টটা পড়বেও না। আমি লিখলাম যে তোমার এই গানে তুমি অকারণে হারকাত করেছো কেন, এই বাড়াবাড়ি না করলেও চলতো, 10টা লোক হুমড়ি খেয়ে পড়ে সেই কমেন্টটাকে সাপোর্ট করবে। আমি বুঝে গেলাম যে নেগেটিভ পাবলিসিটি আমাকে পার্সোনালিটি পাবলিসিটি দেবে, তো ব্যক্তিগতভাবে আমি হাইলাইটেড হব, এবং এই যে আমি ব্যক্তি মানুষ হিসেবে আলোয় এলাম, সেইটা সামগ্রিকভাবে একটা নেগেটিভ জায়গা তৈরি করেছে। যে কারণে আগে ওই যে ফ্যান বয় মোমেন্ট গুলো ছিল, লোককে দেখলে এরকম হয়ে যেত, মুগ্ধ হতো, সেই মুগ্ধতাটা লোকের এখন নার্সিসিজমে পরিণত হয়েছে। লোকে এখন নিজেকে দেখে বেশি মুগ্ধ হয়, নিজের সেলফি দেখে মুগ্ধ হয়। আমার একটা পোস্ট করলে কটা লাইক পড়ে, আমি প্রতি 5 মিনিট অন্তর অন্তর আমার মোবাইলটা দেখি। তার মানে এটা ওই জায়গা তৈরি, সেলফ সেন্টার্ড জায়গা, নার্সিসিজমটা তৈরি হয়ে গেছে। বলতো আমি আজকে আর মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান শুনে, কি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনে, কি হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে যে একটা মুগ্ধতা বোধ তৈরি, অবাক বিস্ময়, অপুর মায়া কাজল লাগানো চোখে, সেইটা বদলে এখন আমি আয়নায় নিজের মুখ দেখার চেষ্টা করি। সেইটা একটা কারণ, যে কারণে হয়তো স্টার তৈরিটা ক্রমশ কমে যাচ্ছে। লোকের এখন অবাক হওয়াটা বলছো কমে আসছে, হ্যাঁ সেই ওই বিস্ময়টা কমে যাচ্ছে লোকের, এবং সেটা যত কমবে তত না ওই ম্যাজিকটা চলে যাবে। মানে এটা তো একটা ম্যাজিক। উত্তম কুমার এসে দাঁড়ালেন, এমন কিছু সুপুরুষ নন, কিন্তু ওই একটা হাসি, ওই একটা অরা,
ওই যে অরাটা- ব্যাপারটা ওইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ। তো সেই অরাটা কোথাও চলে যাচ্ছে। আসলে এখন তো সেটা মানে প্রমোশনের জন্য আজকে তো আমির খান কেন, অমিতাভ বচ্চন, সবাই, শাহরুখ খানকেও সবাই। সে রাস্তায় নেমে প্রমোশন Right. করতে হচ্ছে। সেটা কোথাও এই নস্টালজিয়াটা ভেঙে দিচ্ছে। রেডিওর যে নস্টালজিয়া মানে এটা ছিল, তো কালচার বলো, আর্ট হ্যাঁ, ফর্ম বলো, হ্যাঁ, সেটার ক্ষেত্রে তো একটা সমস্যা এটা হুম, যে হুম, আমি কাউকে আমি পাবো না যে আমি না এর মতো হব, আমি ওর থেকে এটা শিখবো, আমি তো সবটা সব জানি, আমার কাউকে কিছু কিছু শেখানো শেখানো নেই, একদম এটাই। এবং তাহলে যদি শেখা না না, তুমি হয় তাহলে পরম্পরাটা কন্টিনিউ হ্যাঁ, হবে কি কারণ করে? তুমি তো আসলে লোকে তখন কোয়ান্টিফাই করছে শ্যামলী, টু বি ভেরি অনেস্ট। ধরো তুমি আজকে একটা 15 বছর আবৃত্তির চর্চা করছো, হুম, রাইট? হুম, এবার আমি ধরো একটা বাচ্চা ছেলে, আমার বাবা মাকে বলেন শাওলি দিদি খুব ভালো আবৃত্তি শেখায়, আমার ওর আবৃত্তি শুনে চোখে জল এসে যায় বা আমার মন ভালো হয়ে যায়, তুমি যাও শাওলিদির কাছে আবৃত্তি শিখতে যাও। সে বাচ্চা ছেলেটি তোমার কাছে এলো, তুমি তাকে অনেক কিছু কঠিন কঠিন সে পদ্ধতি বললে বা সহজ পদ্ধতি বললে, সে বাড়ি গিয়ে চেক করলো, আচ্ছা শাওলি দিদির তো 70,000 ফলোয়ার, আমার তো 2,10,000 ফলোয়ার, তাহলে শাওলি দিদি আমার থেকে বেটার কিসে? সো হি স্টার্টেড কোয়ান্টিফাইং ইট, অর শি স্টার্টেড কোয়ান্টিফাইং ইট। কারণ এটাই তাকে এই আজকের কনজিউমারিজম শিখিয়েছে যে ইউ হ্যাভ টু কোয়ান্টিফাই এভরিথিং, যে আমি রিটার্নে কি পাচ্ছি। এটা তার দোষ না, তাকে এই সময় সমাজ শিখিয়েছে। ফলত তার মনে হলো যে আমি কেন শিখতে যাবো, ওনার তো আমার কাছে শেখা উচিত হ্যাঁ, যে আমি কি করে এটা এই করি। সময় সমাজটা তাকে যদি এটা শেখায়, এই সময় সমাজে তাহলে দাঁড়িয়ে কে শেখাবে যে তুমি এটাকে ওভারকাম করে আসলে তুমি তোমার ক্যাপিটাল বাড়াও, ক্যাপিটালটাকে বাড়াও, সেইটা তাহলে কে শেখাবে? সেটারও তো এই সময় সমাজেরই শেখানোর কথা। একদমই, একদমই। তাহলে সেটা কে শেখাবে বলো? সেটা আসলে আমরা ওই মানে পারমাণবিক বোমার মতো আর কি, আমরা সেটাকে যে কারণে তার সৃষ্টি হয়েছিল, আবিষ্কার হয়েছিল, আমরা তো সেটাকে সেভাবে ব্যবহার করলাম না। তো লোকে এই সোশ্যাল মিডিয়াটাকে যতটা ইতিবাচকভাবে ব্যবহার করে তার থেকে অনেক বেশি নেতিবাচক। আসলে ওই সহজ রাস্তাটায় তো যাওয়া সোজা, যে রাস্তায় অনেক উঁচু নিচু আছে, কাঁকড় আছে, সে রাস্তাটা যাওয়া কঠিন। আজকে একজন ক্লাসিক্যাল সঙ্গীত সাধক বা মিউজিশিয়ান, তিনি ঘন্টার পর ঘন্টা যেভাবে পরিশ্রম পরিশ্রম করেন, করেন। যেভাবে তিনি সেটাকে রেওয়াজ করেন, যেভাবে নিজেকে তৈরি করেন, সেটা করতে গেলে তো অনেক খাটতে হয়। এতটা খাটবো কেন? তার সেটা চেয়ে মানে আমাদের সহজে ইন্ডাস্ট্রিতেও যদি আছে, প্রচন্ড খাটতে হয়। আজকে তুমি যে যে কোনো কিভাবে জায়গায়, ম্যাচ করবে, যে কোনো যখন জায়গায়, বললে বা যে এই যে মানে এখনো হয়তো আমার অভ্যেস আছে, আমি সকালবেলা খবরের কাগজটা জোরে পড়ি, হ্যাঁ, বা এখনো হয়তো আমি একটু আমার মতো করে ভাবছো, অভ্যেস কিছু করি, একটা রেওয়াজ করি। ভাবছো, কোন একটা গান এন্ড দ্যাটস এ গাইছো, কনস্ট্যান্ট প্রসেস। process, এটা এমন exactly. নয় যে মাইকটা অন হয়ে যাবে আর আমি বলতে শুরু কারণ করবো। তোমার তো মাথায় সারাক্ষণ থাকছে না যে আমাকে না ওই পোস্টটা ওই টাইমে করতে হবে, একদম। সঙ্গে এটা দেখতে হবে। কাজে এই যে আমাদের পরের জেনারেশন যে ক্যারি করবে, এই ক্যারিটা নিশ্চয়ই ভালো কিছু একটা বহন করবে। আশাবাদী হতে তোমার ইচ্ছে করে তোমার মতো? আমি তো পূর্ণ আশাবাদী। All is well, all is well. All is well. এই আশাবাদীতে আশায় বুক বেঁধে মানে তুমি কি শেখাচ্ছ, তুমি ক্লাস নাও, করাও? না, না, আমি এখনো নিজেকে ততটা গুরুত্বপূর্ণ বলে মনে করিনি যে এখনো শেখাতে পারবো বলে। আর আমি নিজেই তো এখনো শিখি প্রতি মুহূর্তে। কত বিনয় করো না, না, বাবা, বিনয় তাই? নয়, সত্যি না, আমি সত্যি বিশ্বাস করো, এটা আমি খুব মন থেকে বললাম। শেখানো নয় মানে হ্যাঁ, আমি তোমার যে আমি যেটা experience করি, share না আমি করা। আমি করি না বলবো না, একেবারে করি না বলবো না, আমি ওয়ার্কশপ করাই। আচ্ছা। আমি ওয়ার্কশপ করাই এবং সেখানে আমি গিয়ে প্রথমেই এই কথাটা বলে দিয়ে যারা যারা খাতা পেনটে নিয়ে এসেছেন এগুলো ভেতরে ঢুকিয়ে ফেলুন। কারণ আমি আমার মুখনিসৃত বাণী আপনি লিখে নেবেন না, তারপর বেরিয়ে আপনাকে 4 জন প্রডিউসার ধরে নিয়ে যাবে, এরকমটা হবে না। হবে কোনো না। ম্যাজিক আমি জানি না। আমি যেটা করতে পারি যে আমার এই দীর্ঘ 20-22 বছর 24 বছরের যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে সমস্যা এবং সুবিধাগুলো হয়েছে আমি সেটা ভাগ করে নিতে পারি তোমাদের সঙ্গে, এবং সেটা যদি তোমাদের কাজে লাগে বা সেটা যদি তোমাদের পথ দেখায় তাহলে সেটা আমার জন্য খুব অনেকটা প্রাপ্তি আর কি। এরকম প্রচুর ওয়ার্কশপ আমি করাই। যখন তুমি শুরু করেছিলে সেই সময়ে যারা ছিল তাদের সাথে সেই সময় কখনো কোনো রকম মানে কম্পিটিশন এসব ফিল করেছো, মনে হয়েছে? কম্পিটিশন মনে হয়নি, তার দুটো কারণ ছিল। একটা কারণ তো আমি কখনো ভাবিনি যে আমি এই পেশায় আসবো। তার কারণ আমার আত্মীয় স্বজন দূরের কথা, বন্ধু বান্ধব কেউ এই পেশায় নেই, মানে বলে না দূর দূর তক রিশতেদার কই নেই, মানে কেউ ছিলই না আর কি আমার এই পরিচিতির মধ্যে। তারপরে তো আমার কোনো প্রত্যাশাও ছিল না এর থেকে। আমি ওই 3rd ইয়ারে খাস খবর জয়েন করেছি, সেখান থেকে যেটুকু লোকজন চিনেছেন, রোজগার হয়েছে, সবই হয়েছে। তারপর যখন কমপ্লিট করলাম ইঞ্জিনিয়ারিং, বাড়িতে বললো যে খুব ভালো, এটা চলতে থাকুক, তুমি ক্যাম্পাসের চাকরিটা কবে জয়েন করছো? এবার আমি তো অনেক এদিক ওদিক করে কাটাবার চেষ্টা করছি, কিছুতে কিছু হচ্ছে না। সিনিয়র দাদাদের শরণাপন্ন হলাম যে কি করবো দাদা, এবারে এটা তো ছাড়লে এটা আমার অক্সিজেন। তো দাদারা বুদ্ধি দিল, তুই এক কাজ কর, তুই ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন প্রতি বছর আসে ক্যাম্পাসে, এবছরও যদি আসে তো ওখানে ভর্তি হয়ে যা। কারণ শুনেই বুঝতে পারছিস ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন যতবারই পাঠাক কলকাতার বাইরে পাঠাবে না, অ্যাটলিস্ট তুই দুটো কাজই প্যারালালি করতে পারবি। এবং আমি রোজই বাড়ি আসতাম, বাড়িতে জিজ্ঞেস করতো কেমন হয়েছে ইন্টারভিউ, ক্যাম্পাস কেমন? আমি খুব ভালো হয়েছে পরীক্ষা। আমি কোনো পরীক্ষায় বসিনি, কোনো ইন্টারভিউতে ফেস করিনি, আমি একটাই বসেছিলাম, দ্যাট ইজ সিএসসি, এবং সেখানেই চাকরি পাই এবং সেখানেই চাকরিতে জয়েন করে যাই। ও তুমি চাকরি হ্যাঁ, আমি করেছো? 6 বছর আচ্ছা। চাকরি করেছি সিএসসি ও তে। জানি না সেটা। হ্যাঁ, আচ্ছা। 6 বছর চাকরি ও। করেছি আমি। তারপর 2006 এসে আমি দেখলাম আর পারছি না, আর সম্ভব হচ্ছে না।
মানে এটা আর আমাকে ওই রসদ দিচ্ছে না আর কি। দিচ্ছে না মনে হয়। তখন বাড়িতে কথাবার্তা বললাম, বাড়িতে তখন ততদিনে মোটামুটি বাড়িতে বুঝে গেছে যে না না ঠিক আছে। বাড়িতে বললো তুই কনফিডেন্ট? তাহলে হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তো সেই সময় রেডিওর অফারটা এলো, তো ওই সাপও মরলো লাঠিও ভাঙলো না, সব মিলিয়ে আমি একটা একটা- কন্ট্রাকচুয়াল রেডিও জয়েন করে গেলাম হ্যাঁ। এবং চাকরিটা ছেড়ে দিলাম। তোমার একটা জিনিস যেটা আমার সবসময় খুব ভালো লাগে, কথাবার্তা বলো যে কোনো সময়, ইভেন আমরা যখন মানে ভয়েস ওভার আর্টিস্টদের নিয়ে দুটো মানে করেছিলাম অ্যাওয়ার্ড গিভিং শো, সেখানেও আমি দেখেছি তুমি হাজার রকমের সমস্ত রকমের তোমার কমিটমেন্ট সামলেও তুমি ঠিক প্রত্যেকটা কমিটমেন্টে এসেছো, এবং তুমি কখনো, আমি তোমার কাছে কখনো কারোর সম্পর্কে কোনো নেগেটিভ কথা শুনিনি। এই যে কিন্তু একটা ছোট্ট পার্সোনাল প্রশ্ন, হ্যাঁ একদম একদম। তো কাজে এই মানে তারপরে তুমি মানে একটা প্রথমে যে চলার পরে যে রাস্তাটা বদলালো, আর কি বিয়ে করেছো? অফিসিয়ালিও তো করিনি, কিন্তু জীবন সঙ্গিনী তো বটেই। আচ্ছা আচ্ছা। কারণ আমার সেই সঙ্গিনী আমাকে জীবন শিখিয়েছে, প্রতি মুহূর্তে শেখাচ্ছে। আজও আমরা একই রকম প্যাশনেটলি প্রেম করি, একই রকম প্যাশনেটলি ঝগড়া করি। তো বলো তো আমার জীবন প্রতি মুহূর্তে যে মাঘগুলো ডান দিক বাঁ দিক ঘুরে, সে আমার হাতটা শক্ত করে ধরে থাকে। আর আমরা দুজন ডায়ামেট্রিক্যালি অপোজিট পোল অ্যাট্রাক্টস বলে তো। তো বোধহয় ব্যাপারটা তাই আর কি। তো কোথাও ওই বৈপরীত্যই মনে হয় আমাদের নৈকট্য তৈরি করেছে। কখনো কি কোনো কমিটমেন্ট তুমি ফেল করেছো বলে, কখনো কোনো রকম অসংখ্য কমিটমেন্ট ফেল করেছি তুমি? লাইফে। হ্যাঁ, বেশ কারণ কষ্ট করে কিন্তু মেনটেন, আমি বারবার না বহুবার আসলে দেখেছি। কমিটমেন্ট ফেল করেছি মানে আমি যে খুব ইচ্ছাকৃতভাবে ফেল করেছি এমনটা না, কিন্তু ওই যে বললাম যে আমার ভিতরে একটা ওই ওয়ার্কহোলিক সত্তা কোথাও ছোট থেকে চলে এসেছে আর কি। ফলত আমি আজও কোথাও কাজটাকে প্রায়োরিটি দিই। আচ্ছা। তো মানে কমিটমেন্ট মানে আমি পার্সোনাল কমিটমেন্টের কথা বলছি, আমি কাজের কমিটমেন্ট ফেল করিনি, না, কখনো সেটা তো করিনি। কখনো আই নেভার ডু দ্যাট। কিন্তু ওইটা মুশকিল যে তুমি তো ব্যালেন্স করে সবসময় চলা যায় না। হুম। এবার ধরো আমি চাইছি বেরিয়ে পড়তে, কিন্তু একটা তুমিও জানো একটা টেকনিক্যাল প্রবলেম হলো আমার কমিটমেন্ট। তো আমি প্ল্যান করেছিলাম যে আমি 6টায় এটা বেরোবো। চিনু খুব হ্যাঁ আসছে। চিনু খুব ভালো করে জানে এই কাণ্ডটি কি হয়। 6টার সময় বেরোনোর কথা, সেটা টেকনিক্যাল প্রবলেমে হোক, স্ক্রিপ্টের প্রবলেমে হোক, আমার প্রবলেমে হোক বা কোনো কারণে সেটা গিয়ে 7টা হয়ে গেল। এবার আমার হয়তো 6:30টায় বেরিয়ে সিনেমাটা দেখতে যাওয়ার কথা। তো এই সব সমস্যাগুলো হয়েই থাকে। তবে থ্যাংক গড যে এখন এতদিনে বুঝে গেছে। প্রথম বিয়ে করলে না কেন, মানে আর কি, মানে ওই বিয়ে নামক ওই স্কোয়ারটার মধ্যে তার ঢুকতে ইচ্ছা করলো না? সেরকম ব্যাপার নয় আসলে। প্রয়োজন হয় না। হ্যাঁ মানে আলাদা করে দেখো দরকার। দীর্ঘদিন দুজন মানুষ একসঙ্গে থাকা সেটাই তো ইম্পর্টেন্ট, যথেষ্ট। এবং মানসিকভাবে দুজনে কাছাকাছি আছে কিনা সেটা জরুরি। ছেলের সাথে এখনো যোগাযোগ কেমন? ছেলের সঙ্গে টু বি ভেরি অনেস্ট যোগাযোগ নেই। তার একটা কারণ আছে। তার কারণ আমার প্রথমা স্ত্রী, আমরা সন্তানের যিনি মা, যিনি এখন পরস্ত্রী। তো ও ছোটবেলায় যোগাযোগ ছিল, যখন ও চলে গেল, যখন আমাদের মনে হলো যে আমরা দুজনেই ভালো কিন্তু দুজনে হয়তো একে অন্যের জন্য কম্প্যাটেবল নই, তখন আমাদের পথ আলাদা হয়ে গেল। তখন সে বলল যে ছেলে তো তখন খুবই ছোট, ও বড় হচ্ছে, এবং সেই বড় হওয়ার সময় ওর মনে একটা দ্বন্দ্ব, একটা দ্বিধা, একটা ক্ল্যাশ তৈরি হতে পারে যে ওই পরিবারের সঙ্গে একাত্ম হতে চাইছে, এই পরিবারের একটা অ্যাটাচমেন্ট থাকবে, এবং এটা একটা মেন্টাল স্ট্রেস তৈরি করতে পারে হয়তো ওর উপরে। এবার ওই সেই দুটো চমৎকার গল্প আছে না, যে একটি সন্তানের অধিকার নিয়ে দুই মা বিচারকের কাছে গেছেন, কোনোভাবেই ফয়সালা হচ্ছে না, তখন বিচারক বলেছেন যে এক কাজ করুন, ওকে অর্ধেক করে দিয়ে দুভাগ দুজনে নিয়ে যান। একজন রাজি হয়েছেন, একজন হননি। বিচারক বলেছেন যিনি হননি তিনি মা। সেটা হয়তো রূপক গল্প, কিন্তু আমারও মনে হলো যে কষ্টটা আমি সহ্য করতে পারি, আমার মা সহ্য করতে পারেন, সেটা ওইটুকু ছেলেকে নাই দিলাম। ও না হয় ওর মতোই ভালো। এখন তো বড় হয়েছে, এখন তার সাথে কোনো যোগাযোগ তৈরি হয়েছে? ইচ্ছে করে? ইচ্ছে তো করে, 100 বার ইচ্ছে করে। আমি খবর রাখি নিয়মিত ওর, যে ও কেমন বাজাচ্ছে আজকে, বড্ড ভালো বাজাচ্ছে আজকে, ভারী চমৎকার হয়েছে। আমার বাড়ির আত্মীয় স্বজনরা বলেন যে আমার সঙ্গে অনেক মিলও আছে। বিশেষ করে আমি ওটাই বলতে যাচ্ছিলাম, কথা বললে তো ভীষণ রকম মনে হয় যে আমি বোধহয় আমার ইয়াং এজে কথা বলছি। খুব সভ্য ভদ্র হয়েছে, পড়াশোনায় খুব ভালো হয়েছে, 10th 12th খুব ভালো রেজাল্ট করেছে, এখন জেভিয়ার ফিজিক্স ফার্স্ট ইয়ার পড়ছে। আমি ওর সব খবর রাখি, আমি প্রতি জন্মদিনে ওকে একটা করে টেক্সট করি, নিয়ম করে সেটা করি। কিন্তু ওদিক থেকে রিপ্লাই পাও, মানে একেবারে ছেলের কাছ থেকে? না, ছেলের মা রিপ্লাই দেয়। আচ্ছা, ছেলে রিপ্লাই দেয় না। আমার মনে হয় যে যদি কখনো ওর মনে হয় ও তো অ্যাডাল্ট হয়েছে, ও তো জানে না এমন তো নয়, ও নিশ্চয়ই জানে, আমি জানি। তো যদি কোনোদিনও আসে আমার এবং আমার বাড়ির দরজার জন্য হাট করে খোলা, দুহাত বাড়ি আমরা আছি। আমার এখন যিনি জীবন সঙ্গিনী তিনিও জানেন, এটা সম্পূর্ণভাবে তিনি জানেন, কোথাও কোনো সমস্যা নেই। এবং আমার এখন যিনি জীবন সঙ্গিনী তারও একটি পুত্র আছে, এবং কিন্তু সেই জায়গাটাও আমাদের কাছে খুব ক্লিয়ার যে সেও তার বাবার সঙ্গে যোগাযোগ রাখে নিয়মিত, এবং তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, খুব বন্ধুর মতো সম্পর্ক।
তো সামগ্রিকভাবে আমার ধারণা যে দিনের শেষে একটা ভালো থাকাটা খুব খুব দরকার, গুরুত্বপূর্ণ। ঠিক খুব বলেছো। জোর করে অধিকার ফলিয়ে অনেক কিছু হয়তো করা যেতে পারে। হয়তো আমি আজকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে বা দরকার নেই। ঝগড়াঝাটি করে অন্য কিছু করে একটা অধিকার বোধ ফলালাম। কিন্তু কার জন্য ফলাবো? হুম, যার জন্য তবে আমার আমি জানি, আমি বুঝি কোথাও যে হয়তো আমার মায়ের খুব কষ্ট হয়। হুম। কারণ সেটা আমি বুঝি। ঠাম্মা তো হ্যাঁ, আফসোস। এক্সাক্টলি। তো উনিও বলেন না। কারণ উনি জানেন যে উনি হ্যাঁ, বললে আমি কষ্ট তোমার পাবো। খারাপ লাগবে, রাইট। একদম। তো আমরা সবাই সেই কষ্টটাকে আমাদের হৃদয়ে চেপে রেখেছি। হুম। তো থাক না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনের গোপন সিন্ধুকে এমন হ্যাঁ, কিছু থাক না। হ্যাঁ, সব কথা বলা কি একদম, যায় এমনতর? একদম, কিছু একদম। কথা থাক না ওখানে। আর যন্ত্রণা থাকলে সেটা তো প্রকাশ, সেটা আরো শিল্পে বেরোয়, সেটা আরো অন্যভাবে একটা তার প্রকাশ পায় না। আর ওই তো মানে বাজে বলেই বাজাও প্রভু, হুম। হ্যাঁ, আমার প্রাণে সকল সব। उसी में जिंदगी का बेहतरीन हिस्सा হ্যাঁ, है হ্যাঁ, जिसमें कुछ হ্যাঁ। रोने का किस्सा है। একদম, একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। উম, কিছু নতুন কোনো প্ল্যান, নতুন কোনো পরিকল্পনা তোমার উম, এই তোমার কত বছর হলো গো এই ইন্ডাস্ট্রিতে? মানে সত্যি হ্যাঁ, ক্লাস 11 থেকে প্রফেশনালি আমি অনেক স্টেজ বছর। করি। নিউজ টেলিভিশন ধরলে 98 4th অক্টোবর লক্ষ্মী পুজো ছিল খাসখবরের প্রথম First টেলিকাস্ট। telecast। আমি আর সুদীপ্তা ছিলাম, মনে আছে আমার। আর রেডিও 2006। মানে আমি তোমাকে আজকেই বলছিলাম যে আমি তখন জাস্ট চুলটা ঠিক করছি, লিপস্টিক লাগাবো, তুমি যখন ঢুকলে স্টুডিওতে একটা সাদা চুল নিয়ে, মনে হলো কি দরকার ছিল সাদা চুল নিয়ে মনে করিয়ে দেওয়া, বস কি লিপস্টিক মাখছো, আমাদের বয়স হয়েছে। না, এই বয়সটা খুব এনজয় করছে। হ্যাঁ, হ্যাঁ, এই একদমই তাই। সাংঘাতিক, আমি তো প্রত্যেকটা বয়স এনজয় করারই প্রত্যেকটা বয়স বিষয়। এনজয় করা, নিজের মতো মজা আছে, নিজের তার মতো করে। একটা মাধুর্য আছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এমন কোনো কথা তোমার বলা হলো না যে আমি জিজ্ঞাসা করতে পারলাম না, ভুলে গেছি? তুমি আবৃত্তি করতে জানতাম না আমি হ্যাঁ, আমি এটা কি অদ্ভুত, এটা আমার অপরাধ অবশ্যই। না না না, আমি কখনোই সেরকম খুব তোমার কোনোদিন মতো বলোনি। তোমার মতো ভালো আবৃত্তি তো করি না, না, সেজন্য আমি কখনোই আবার সেভাবে বলিনি। বিনয়? না, বিনয় নয়। আসলে দেখো, কি হয়েছিল, এই আমার জীবনের সবথেকে বড় অংশ হ্যাঁ। এবং আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন আমার মা। মা। আমি মামুনি বলি, আমার মা। উনি না থাকলে আজকে আমার অস্তিত্বই থাকতো না। আমার জীবনে যেটুকু শেখা, যেটুকু জানা, যেটুকু ভালো, যেটুকু মন্দ, সবকিছু দায়ভার ওনার। তো সেই কারণেই ছোটবেলায় আবৃত্তি ওনার কাছেই শেখা। এবং আমি তখন জিজ্ঞেস করতাম যে আমি কি আবৃত্তি কেন শিখবো? তো উনি বলতেন যে আবৃত্তি এই কারণে শিখবে না যে তুমি আবৃত্তি করে খুব নাম করবে। না, হ্যাঁ, একটা কবিতা পড়ে তো বুঝতে গেলেও সেটাকে জানতে হয়, মনন শুনতে করতে হয়। হয়। যে কারণে রবীন্দ্রসঙ্গীত শিখেছি প্রায় 6th ইয়ার অবধি। আমি সেটা জিজ্ঞেস করেছি, আমি তো কোনো গান গাইবো না কখনো। বলেছি গানটা বুঝতে গেলেও গানটা শিখতে কার হয়। কাছে শিখেছো? একেবারে আমার এক বন্ধু জেঠিমার কাছে, আচ্ছা। মানে খুব প্রথিত যশা কারোর কাছে নয়। হুম। কারণ মোটোটাই ছিল যে আমি শিখবো এই Base টা কারণেই তৈরি যে করা। আমি মানে কোনো জিনিস, ধরো একটা চাইনিজ লেখা রয়েছে বা একটা হ্যাঁ, ছবি রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ছবিরও তো একটা ল্যাঙ্গুয়েজ আছে, নিশ্চয়ই, সিনেমারও তো একটা নিশ্চয়ই। ল্যাঙ্গুয়েজ আছে, সেটাও তো দেখতে শিখতে হয়। হুম। সেই জন্য আমি খুব প্রফেশনালি সেটা কখনো করিনি, কিন্তু হয়তো ওই সেগুলো তোমার প্রত্যেকটা কাজে একটু একটু সাহায্য একটু একটু করেছে, করে হয়তো আমাকে সাহায্য করেছে, ঠিক তাই। হয়তো প্রত্যেকটা কোথাও কাজে সাহায্য করেছে। আমার এই বৃহত্তর জার্নিতে হ্যাঁ। ওগুলো একটু একটু করে কাঠবিড়ালির কাজ করেছে। কাঠবেড়ালির কাজ করেছে, একদম তাই। আজকে যেতে যেতে একটা কোনো মেসেজ কিছু বলার আছে নতুন করে? যারা শুনছে তোমার কথা, কি বলবে? বলার কথা এটাই যে আমি তো কোনোদিন ভাবিনি যে আমি খাস কৌশিক হব। আমি কোনোদিন ভাবিনি যে আমাকে এত মানুষ চিনবেন, আমাকে এত মানুষ জানবেন, আমাকে এত মানুষ এত উজাড় করা ভালোবাসা দেবেন। একদিন রেডিও শো না করলে এত মানুষ খোঁজ করবেন যে কৌশিকের শরীর ভালো আছে তো। কোনো একটা কিছু পোস্ট হলে এত মানুষ তাতে তাদের মনের কথা মন খুলে বলবেন। তো সেই জন্য আমি কোনোদিন সেটা হতে চাইনি। আমি অনেক আমার বন্ধু বান্ধব আত্মীয় মানে পরিচিত আছে, কাজের সূত্রে যাদের সঙ্গে আমার অনেক ইন্টারাকশন হয়, তারা খুব প্যাশনেট। তারা কেউ অভিনেতা হতে চেয়েছিল, তারা কেউ নৃত্যশিল্পী হতে চেয়েছিল, গায়ক হতে চেয়েছিল, ছোট থেকেই চেয়েছিল। আমার জীবনে সেরকম সত্যি কোনো স্বপ্ন ছিল না। আমার জীবনে একটা স্বপ্ন বলুন, একটা উদ্দেশ্য বলুন, সেটা ছিল যে দিনের শেষে যেন লোকে আমাকে না বলে যে একটা খারাপ মানুষ। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর মি। আমার মনে হয় যে প্রত্যেক মানুষের ভেতরে সেই সত্তাটা থাকা উচিত যে দিনের শেষে আমি একজন ভালো মানুষ হব। আমি চাই না যে আজ আমি এখান থেকে উঠে দরজা দিয়ে বেরিয়ে গেলে শাওলি যেন না বলে যে এই লোকটা বেসিক্যালি খুব খারাপ, অনেক ভালো ভালো কথা বলে গেল, আসলে লোকটা খুব হিপোক্রিট, খুব ক্যামোফ্লেজ করে থাকে। আমি এটা চাই না। ও আমাকে নাই বলুক যে আমি ওর দেখা সেরা পারফর্মার, আমার কিছু যায় আসে না, কিন্তু ও যেন এটা মনে রাখে যে একটা ভালো মানুষ যার সঙ্গে আমি জীবনের আধ ঘন্টা কাটালাম, আমার জন্য এটা অনেকটা। দ্যাটস ইট। খুব খুব ভালো থাকো। এবং তোমার যে কথার মধ্যে যে আমাদের তো এখন একটা বয়স হয়েছে, একটু নকল আসল বুঝতে পারি, একটা সেটা অভিজ্ঞতায় দিয়েছে, বয়স দিয়েছে অবভিয়াসলি। ওই মানে তুমি সাদা চুলটা রেখে দিয়েছো, আমি সাদা চুলটা একটু ঢেকেছি, কিন্তু সাদাটা তো আছে বলছো এক্স্যাক্টলি। তুমি। তো সেখান থেকে সাদাতেই শান্তি। তো
তো সেখান থেকেই বলা খুব ভালো থাকো, এরকম মনের কাছাকাছি থাকো তোমার, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সঙ্গে শাওলি। আর যেতে যেতে আরেকটাও বলি, আমি না আমার এই ইউটিউব চ্যানেলটা খুব সদ্য আরম্ভ করেছি, জাস্ট এই বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিচ্ছি বলেই আরম্ভ করেছি। একটু সাবস্ক্রাইব করবেন, অন্যান্য চ্যানেলগুলো কত কত সাবস্ক্রাইবার, আমার এই কয়েকশো, নিজেরই লজ্জা লজ্জা লাগে, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সঙ্গে এও বলি, কৌশিকের ফেসবুক পেজ আছে, আমরা ওটা আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেব, ওখানে গিয়ে যারা এখনও কৌশিকের ফেসবুক পেজটা দেখেননি প্লিজ ওটাকে ফলো করে দিন, লাইক করুন আর ওর সঙ্গে আপডেট পেতে থাকুন। আর যদি দেখেন ও নতুন কোনো কাজের খবর না দিচ্ছেন তাহলে আমাকে কমেন্ট করবে এবং ওকে ওখানে ডিরেক্ট প্রশ্ন করুন। আজকে আপাতত এই পর্যন্তই, বাই।